নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর যে ফল, ক্লাস 7 এর জীবনবিজ্ঞানের যে ফল অংশটা আছে সেটা আজকে আমরা পড়ব। দেখো, এর আগের ক্লাসে তোমরা ফুল পড়েছো, তারপরে তোমরা পরাগ যোগ পড়েছো, তাই না? অর্থাৎ পরাগ যোগ মানে ছিল কি, পরাগ ধানী থেকে পরাগ রেণুটা এসে ওই গর্ভকেশরের গর্ভমুণ্ডে পাতিত হচ্ছে, এইটাকে আমরা বলেছিলাম পরাগ মিলন বা পরাগ যোগ। তারপরে কি হয়, তারপর ওই যে পরাগ রেণুটা মানে পুং জনন কোষটা আস্তে 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 স্ত্রী জনন কোষের সাথে মিলিত হয়, তাই না? এই মিলনটাকে আমরা বলি নিষেক। অর্থাৎ নিষেক যদি আমাকে জিজ্ঞেস করে নিষেক কি জিনিস, নিষেক আর কিছুই নয়, নিষেক হচ্ছে পুং যে জনন কোষ, সেই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ, তাই না? আমি বলেছিলাম এই যে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের যে মিলন, সেই মিলনটাকে কিন্তু আমরা কি বলি, এই মিলনটাকে আমরা বলি নিষেক। এক্ষেত্রে পুং জনন কোষ কোনটা? এক্ষেত্রে পুং জনন কোষ হচ্ছে সেই পরাগ রেণুটা। আর আমরা যখন গর্ভকেশর পড়ছিলাম, সেই গর্ভকেশরের একদম নিচের দিকে যে অংশটা ছিল, একদম নিচের দিকে যে ফোলা অংশটা ছিল, মনে পড়ছে? উপরেরটা গর্ভমুণ্ড ছিল আর নিচেরটা ছিল ফোলা অংশটা। এই ফোলা অংশটার নাম আমরা দিয়েছিলাম কি, ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে আমরা কি পাই? এই ডিম্বাশয়ের মধ্যে আমরা পাই ডিম্বাণু বা ওভারি। ঠিক আছে, তাহলে ওই যে পরাগধানীর যে পরাগ রেণুটা যখন ওই মানে এই যে ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি নিষেক, তাই না? দেখো, এখানে ছবিতেও আমি দেখেছি পুংকেশর থেকে কি আসছে, পরাগ রেণু, এবং সেই পরাগ রেণুটা যখন গর্ভকেশরের মানে গর্ভমুণ্ডে এসে পড়ছে, তখন সেটা হচ্ছে পরাগ যোগ। এই পরাগ যোগের ফলে কিন্তু হচ্ছে কি নিষেক, অর্থাৎ পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনটাকে আমরা নিষেক বলছি। তারপর দেখো, নিষেকের পরে যেটা ডিম্বাশয় ছিল, তাই না? তার মানে এই যে গর্ভকেশরের নিচের অংশটুকু, ওই ডিম্বাশয়টাই পরিণত হচ্ছে ফলে। আর ওই ডিম্বাশয়ের মধ্যে আরেকটা জায়গা থাকে যেটাকে বলা হয় ডিম্বক, সেই ডিম্বকটা কিন্তু পরিণত হচ্ছে বীজে। এই ঘটনাগুলো কখন ঘটছে? এই ঘটনাগুলো কিন্তু ঘটছে নিষেকের পর, তাই তো? তাহলে ছকটা যদি ভালো করে তুমি দেখো, তাহলে পরে আমরা কিন্তু ফল এবং বীজের সংজ্ঞা পেয়ে যাব। কি রকম সংজ্ঞা? তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ফল কাকে বলে, আমি কি বলবো? আমি বলবো নিষেকের পর। নিষেকের পর হচ্ছে তো এটা, নিষেকের পর পরিণত এবং পরিপক্ক যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয়কে আমি বলবো ফল। বোঝাতে পারলাম? নিষেকের পর পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে কিন্তু আমি বলবো ফল, তাই না? আর নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হচ্ছে? ডিম্বক পরিণত হচ্ছে বীজে। ঠিক আছে, তো এটা ছিল ফল, যে নিষেকের পর পরিণত ও পরিপক্ক যে ডিম্বাশয়, তাকেই কিন্তু আমরা বলবো ফল। ভালো করে এই ছকটা দেখে নেবে। এই ছকটা যদি তোমরা ভালো করে দেখো, তাহলে পরে কিন্তু ফলের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা দেখব আমরা একটা আদর্শ ফলের আমরা কি কি অংশ পাই। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব একটা আদর্শ ফল এবং তার বিভিন্ন অংশগুলো। এবারে আমরা এখানে একটা ফলের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমি ছবিতে ঢোকার আগেই আমি দেখে নিই যে একটা ফল কটা অংশ নিয়ে গঠিত। একটা ফল, এখানে তোমরা দেখতে পাবে একটা ফল দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফলত্বক বা পেরিকার্প, আর একটা হচ্ছে সিড বা বীজ। এই দুটো অংশে কিন্তু আমরা একটা ফলকে ভাগ করতে পারি, তাই না? দেখো, এখানে ফলত্বককে আমরা আবার তিনটে ফার্দার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এক্সোকার্প, একটা হচ্ছে মেসোকার্প, একটা হচ্ছে এন্ডোকার্প, যেগুলো আমরা পরে ছবি দেখে দেখে প্রত্যেকটা বুঝবো, প্রত্যেকটা অংশ। তাহলে প্রথমে তুমি প্রাইমারিলি আগে দেখে নাও যে একটা ফল কি কি অংশ নিয়ে গঠিত। আমি আরেকবার বলছি, একটা ফল দুটো প্রধান অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হচ্ছে ফলত্বক বা পেরিকার্প, আর একটা হচ্ছে বীজ বা সিড। ঠিক আছে, এই পেরিকার্প বা ফলত্বককে আমরা আবার ফার্দার তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সোকার্প, যেটাকে আমরা বহিস্তক বলছি, একটা হচ্ছে মেসোকার্প, যেটাকে আমরা মধ্যস্তক বলছি, আর একটা হচ্ছে এন্ডোকার্প, যেটাকে আমরা বলছি অন্তস্তক।
এবারে এই প্রত্যেকটা অংশ আমরা ধরে ধরে দেখব এবং চেনার চেষ্টা করব। আমরা সবকটাই কিন্তু চিনি, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফল কিন্তু আমাদের পছন্দ, যার মধ্যে যে যে ফলটা আমাদের সব থেকে বেশি পছন্দ, তাই না? এই গরমের সিজনে সব থেকে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে আমাদের আম, তাই না? ওই আমের প্রত্যেকটা অংশ যেহেতু আমরা চিনি, তাই আমরা আম ফলটাকে ধরে কিন্তু প্রত্যেকটা অংশ চেনার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমরা ফল ত্বকটাকে নিয়ে আলোচনা করছি। ফল ত্বকের প্রথম যে অংশটা, একদম বাইরের যে অংশটা, সেটা হচ্ছে এক্সোকার্প বা বহিঃস্থক। কোনটা? একটা আম যখন আমরা খাই, একটা আমের যে বাইরের যে খোসাটুকু আমরা দেখি, সেই খোসাটাই কিন্তু হচ্ছে এক্সোকার্প বা বহিঃস্থক। বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো যখন বহিঃস্থকটা মানে ফলটা যখন কাঁচা অবস্থায় থাকে, তখন কিন্তু বহিঃস্থকের রংটা কিরকম হয়? সবুজ। আর যখন মানে ফলটা যখন পেকে যায়, তখন কিন্তু এই ফলটা হালকা হলুদ বা কখনো কখনো লাল বর্ণ ধারণ করে। তাহলে এটা ছিল আমাদের বহিঃস্থক বা এক্সোকার্প, যেটা হচ্ছে খোসা ফলের। তারপরে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম, সাইডে রাখলাম। আমি কোন জিনিসটা দেখতে পাচ্ছি? একটা রসালো শাঁসটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা মেইনলি খেয়ে থাকি। তাহলে ওই দেখো, যে রসালো শাঁসটা, যেটাকে আমরা মেইনলি ফলের যে আমের যে অংশটা আমরা খেয়ে থাকি, সেই রসালো শাঁসটাই কিন্তু হচ্ছে মধ্যকার্প বা মধ্যস্থক বা মেসোকার্প, যেটাকে আমরা মেইনলি শ্বাস হিসাবে গ্রহণ করি বা খাই, তাই না? সেটাকে আমরা বলছি মেসোকার্প বা মধ্যস্থক। নিয়ে ভাবো, আমি গোটা আমটাকে খেয়ে ফেললাম, আমার হাতে কি পড়ে রইলো? আটি। সেই আটিটাই হচ্ছে কিন্তু এন্ডোকার্প বা অন্তঃস্থক। মনে রাখবে, ওই টোটাল আমের শ্বাসটুকু, রসালো শ্বাসটুকু খাওয়ার পরে আমার হাতে যে আটিটা পড়ে রইলো, সেই আটিটাই হচ্ছে এন্ডোকার্প বা অন্তঃস্থক। ঠিক আছে? ওই যে এন্ডোকার্প বা অন্তঃস্থক, এই অন্তঃস্থকটা কিন্তু ফলের যে বীজ, সেই বীজটাকে কিন্তু আবৃত করে রাখে। তার মানে আমি যদি বীজটাকে, ওই আটিটাকে যদি আমি ফাটিয়ে ফেলি, তবে কিন্তু ভেতরে আমি বীজটা পাবো। ঠিক আছে? তাহলে দেখো, এই যে আমি এইটা যদি বীজ হয়, আমি এটাকে বীজ দেখিয়েছি, তাই না? এই বীজের বাইরে দেখো আমি একটা ডটেড লাইন করেছি, তাই না? তার মানে এই ডটেড লাইনটা হচ্ছে যার মধ্যে বীজটা অবস্থান করছে, সেটা হচ্ছে এন্ডোকার্প বা অন্তঃস্থক। ঠিক আছে? তাহলে এইটা ছিল একটা ফলের বিভিন্ন অংশ। একটা ফল দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ফলত্বক বা পেরিকার্প এবং সিড বা বীজ। আর ফলত্বকের আমরা তিনটে অংশ দেখতে পাই। একদম বাইরের যে খোসাটা, সেটা হচ্ছে এক্সোকার্প। ভেতরের যে রসালো শাঁসটা, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটা হচ্ছে মেসোকার্প বা মধ্যস্থক। আর ওই যে আটিটা, যেটা বীজটাকে আবৃত করে রাখে বা ঢেকে রাখে, সেটা হচ্ছে অন্তঃস্থক বা এন্ডোকার্প, যার মধ্যে আমরা বীজটা পাবো। ঠিক আছে? তাহলে এটা ছিল একটা ফলের বিভিন্ন অংশ। এবারে আমরা যেটা চলে যাব, সেটা হচ্ছে একটা ফল কত রকমের হয়ে থাকে। ঠিক আছে? আমরা প্রত্যেকটা ধরে ধরে বোঝার চেষ্টা করব। দেখো, বেসিক্যালি আমরা যদি উৎপত্তির দিক থেকে দেখি, তাহলে উৎপত্তির দিক থেকে কিন্তু আমরা ফলকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ফল, একটা হচ্ছে অপ্রকৃত ফল। ঠিক আছে? দেখো, আমি আরেকবার ফল উৎপাদনের যে প্রসেসটা একটু তোমাদেরকে বলি। আমি কি বললাম? যে ধরো নিষেক ঘটে যাওয়ার পর এখানে নিষেক, এটা হচ্ছে একটা গর্ভকেশর, যার এটা হচ্ছে গর্ভমুণ্ড, তাই না? এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয়। ওকে, এই গর্ভাশয়ের মধ্যে আমরা কি পেয়েছিলাম? এই গর্ভাশয়ের মধ্যে আমরা পেয়েছিলাম ওই ডিম্বাণুগুলো, তাই না? এটা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। এটাই ধরো একটা নিষেকের পর আমরা কি দেখছিলাম? একটা নিষেকের পর এই যে গর্ভাশয়, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু তৈরি করছিল ফল। এই গর্ভাশয় বা ডিম্বাশয় পার্টটা কিন্তু নিষেকের পর তৈরি করছিল ফল, এই পার্টটা। এটা নরমাল ওয়ে। তাহলে যখন নরমাল ভাবে একটা নিষেকের পর যখন একটা ডিম্বাশয়
ফল তৈরি করবে তখন সেই প্রসেসটাকে বা সেই ফলটাকে কিন্তু বলা হবে, প্রসেস নয়, সেই ফলটাকে কিন্তু বলা হবে প্রকৃত ফল। যে ফলটা মানে নিষেকের পর যখন ডিম্বাশয় একটা ফলের উৎপত্তি ঘটাবে তখন সেই ফলটাকে বলা হবে প্রকৃত ফল, কারণ এইটাই হচ্ছে প্রকৃত উপায়, তাই না? যে নিষেক হয়ে গেল, নিয়ে ডিম্বাশয়টা ফলে পরিণত হলো, এই ধরনের ফলগুলোকে বলা হবে প্রকৃত ফল। ঠিক আছে? আর যদি ডিম্বাশয়ের সাথে সাথে নিষেকের পর ফুলের বৃতি, পুষ্পমঞ্জরি, পুষ্পাক্ষ এই সমস্ত অংশগুলো যখন ফলে পরিণত হবে, ডিম্বাশয় তো হবেই, সাথে বৃতি বলো, সাথে তুমি পুষ্পাক্ষ বলো, সাথে পুষ্পমঞ্জরি বলো, এগুলো যখন ফলে পরিণত হবে তখন সেটাকে বলা হবে অপ্রকৃত ফল। কারণ এটা কিন্তু অরিজিনাল প্রসেস নয়, প্রকৃত প্রসেস নয়, তাই না? এখানে একটা অন্য রকমের ঘটনা ঘটছে, তার জন্য এই ধরনের ফলকে বলা হবে অপ্রকৃত ফল। তাহলে এখানে শুধুমাত্র ডিম্বাশয় ছিল, এখানে শুধু ডিম্বাশয় ছিল, যেটা ফলে পরিণত হচ্ছিল সেটা ছিল প্রকৃত ফল। কিন্তু অপ্রকৃত ফলের ক্ষেত্রে আমরা দেখব ডিম্বাশয় তো থাকবেই, সাথে কখনো বৃতি থাকতে পারে, কখনো পুষ্পাক্ষ থাকতে পারে, কখনো পুষ্পমঞ্জরিও থাকতে পারে। হলো? তাহলে শুধুমাত্র ডিম্বাশয় যে ফলে পরিণত হচ্ছে তা নয়, সাথে কখনো বৃতি হচ্ছে ফলে পরিণত ডিম্বাশয়ের সাথে, কখনো ডিম্বাশয়ের সাথে পুষ্পাক্ষ ফলে পরিণত হচ্ছে, কখনো ডিম্বাশয়ের সাথে পুষ্পমঞ্জরি ফলে পরিণত হচ্ছে। এই ধরনের ফলগুলোকে কিন্তু তখন বলা হচ্ছে অপ্রকৃত ফল। উদাহরণ দিই, যখন ডিম্বাশয়ের সাথে বৃতিও ফলে পরিণত হচ্ছে, এমন একটা উদাহরণ হচ্ছে চালতা। তোমরা জানো, তোমরা 6 পড়েছো প্রথম চ্যাপ্টারটাতে, যখন লেখা ছিল কোন অংশটা আমরা খাই, আমরা চালতাতে লিখেছিলাম বৃতি আমরা খাই, তাই না? তাহলে দেখো, তাহলে যখন ডিম্বাশয়ের সাথে বৃতিও ফলে পরিণত হয় সেটা একটা অপ্রকৃত ফল, উদাহরণ হচ্ছে চালতা। যখন ডিম্বাশয়ের সাথে পুষ্পাক্ষ ফলে পরিণত হচ্ছে তখন একটা অপ্রকৃত ফল, উদাহরণ আপেল, উদাহরণ হচ্ছে আপেল। যখন ডিম্বাশয়ের সাথে একটা সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হচ্ছে তখনও সেটা অপ্রকৃত ফল, উদাহরণ হচ্ছে কাঁঠাল। তাই না? তাহলে এটা কিন্তু হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ফল। এরপরে আমরা দেখব সরল ফল কি, যৌগিক ফল কি, আর গুচ্ছিত ফল কি। আমরা একটা ছবির মাধ্যমে এত সুন্দর করে জিনিসটা বুঝবো যে তোমাদের মাথাতে কিন্তু জিনিসটা একদম গেঁথে যাবে। দেখো কি করে আমরা ছবির মাধ্যমে এই তিনটে ফলকে আলাদা করি। এবারে আমরা সরল, যৌগিক এবং গুচ্ছিত এই 3 প্রকার ফলকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব, খুবই সোজা ভাবে। দেখো আমি এখানে 3টে ছবি এঁকে 3টে ফলের কন্ডিশন বা 3টে ফল কি রকম হয় সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথমেই আমরা যে ফলটা পাবো সেটা হচ্ছে সরল ফল বা সিম্পল ফ্রুট। আমি এখানে কি লিখেছি? আমি এখানে লিখেছি একটি ফুলের একটি যখন ডিম্বাশয়, এখানে একটি ফুল আর একটি ডিম্বাশয়, তার মানে দেখো এই ফুলটার কথা চিন্তা করো, এটা কিন্তু একটাই ফুল, আর এখানে দেখো একটাই ডিম্বাশয়ের কথা বলা হয়েছে। তাহলে যখন একটা ফুলের একটা ডিম্বাশয় যখন ফলে পরিণত হবে তখন সেটাকে বলা হবে সিম্পল ফ্রুট, সরল ফল। এখানে ফুল একটা, ডিম্বাশয় একটা, ঠিক আছে? এটা মনে রাখবে, যখন একটা ফুলের একটা ডিম্বাশয় যখন ফলে পরিণত হবে তখন সেই ফলটাকে বলা হবে সরল ফল বা সিম্পল ফ্রুট। যেমন উদাহরণ হিসেবে আমি কি বলতে পারি? আমি বলতে পারি আম, ঠিক আছে? এটা আমি অ্যাজ এ এক্সাম্পল দিতে পারি, ইজি। যখন একটা ফুল থাকবে এবং সেই একটা ফুলের একটা যখন ডিম্বাশয় ফলে পরিণত হবে তখন আমরা সেটাকে বলবো সরল ফল। দেখো এখানে একটাই আমি ফুলের ছবি এঁকেছি আর এখানে একটাই ডিম্বাশয়ের কথা বলা হয়েছে বা ছবি আঁকা হয়েছে। যখন এই ঘটনাটা ঘটে সেই ফলটাকে বলা হচ্ছে সিম্পল ফ্রুট বা সরল ফল। এটা হয়ে গেল ছবির মাধ্যমে একদম ক্লিয়ার। এইবারে দেখো এখানে বলা হয়েছে গুচ্ছিত ফল।
এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে একটি ফুল অনেক ডিম্বাশয়। দেখো এখানে একটা ফুলই আঁকা হয়েছে, কিন্তু ডিম্বাশয় কিন্তু এখানে আছে অনেক কটা, তাই না? তাহলে যখন এই গোটা জিনিসটা অর্থাৎ একটা ফুলের অনেকগুলো ডিম্বাশয় যখন ফলে পরিণত হবে, তখন সেই ফলটাকে বলা হবে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুট, তাই না? এটা উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হবে আতা, হবে স্ট্রবেরি। এইগুলো কিন্তু হচ্ছে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুটের উদাহরণ। মনে রাখবে এখানে একটাই ফুল থাকবে আর অনেক কটা ডিম্বাশয় থাকবে। সিম্পল ফ্রুটে কি ছিল? একটা ফুল ছিল এবং একটা ডিম্বাশয় ছিল, কিন্তু এখানে দেখো একটা ফুল আর এখানে প্রায় অনেক কটা ডিম্বাশয় একত্রিত হয়ে একটা ফুল, একটা ফল গঠন করছে। সেই ফলটাকে বলা হচ্ছে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফুল। বেশ, উদাহরণ কি বললাম? আতা, স্ট্রবেরি ইত্যাদি। আর এখানে দেখো বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপল ফ্রুট বা যৌগিক ফল। কি কন্ডিশন দেওয়া হয়েছে? একসাথে একটি মঞ্জরির উপর অবস্থিত অনেক ফুল একত্রিত হয়ে যখন ফল গঠন করবে। দেখো এইটা হচ্ছে সেই পুষ্প মঞ্জরিটা, তাই না? আমি একটু আগেই বললাম অপ্রকৃত ফল যখন বললাম, যখন ডিম্বাশয়ের সাথে পুষ্প মঞ্জরিটাও যখন ফলে পরিণত হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ফল। তাহলে দেখো এখানে আমরা সেই পুষ্প মঞ্জরিটা দেখছি। দেখো এইখানে হচ্ছে একটা দণ্ড, এই দণ্ডের উপর এখানে একটা ফুল, 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 তাই না? তাহলে দেখো এখানে এত কটা ফুল যখন সম্মিলিতভাবে একটা ফল গঠন করবে, তখন সেই ফলটাকে বলা হবে মাল্টিপল ফ্রুট বা যৌগিক ফল। এখানে দেখো আমি একটা ফুল দেখেছিলাম, এখানে একটা গোটা স্ট্রাকচার কিন্তু এটা, তাই না? এই একটা গোটা স্ট্রাকচার কিন্তু এটা, একটা গোটা স্ট্রাকচার কিন্তু এটা, তাই না? তাহলে দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফুল আঁকা হয়েছে। তাহলে যখন এই ছটা বা ছয়ের বেশি ফুল যখন একটা দণ্ডের উপর থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি? পুষ্পমঞ্জরি। একটা মঞ্জরির উপর অনেক কটা পুষ্প বসানো আছে, তাই সেটা পুষ্পমঞ্জরি। এবং প্রতিটা ফুল একত্রিত হয়ে যখন একটা ফল গঠন করবে, তখন সেই ফলটাকে বলা হবে কি? যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট। আমরা উদাহরণ কি বলতে পারি? আমরা উদাহরণ বলতে পারি কাঁঠাল, আমরা উদাহরণ বলতে পারি আনারস। তাহলে এখানে আমরা লিখে নিই, আমরা উদাহরণ কি বলতে পারি? আমরা বলতে পারি কাঁঠাল। আমরা উদাহরণ কি বলতে পারি? আমরা বলতে পারি আনারস। ঠিক আছে? তাহলে এইটা ছিল আমাদের সরল ফল, যৌগিক ফল এবং গুচ্ছিত ফলের একটা ধারণা। আমি আরেকবার বলে দিই, তাহলে তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যখন একটি ফুলের একটি ডিম্বাশয় যখন ফলে পরিণত হবে, সেটা হচ্ছে সিম্পল ফ্রুট বা সরল ফল। উদাহরণ হচ্ছে আম। যখন একটি ফুলের অনেক কটি ডিম্বাশয় যখন ফলে পরিণত হবে, তখন সেটাকে বলা হবে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুট। আম হচ্ছে আতা, স্ট্রবেরি ইত্যাদি এক্সাম্পল। আবার যখন একটি মঞ্জরির উপর অবস্থিত অনেক কটি ফুল একত্রিতভাবে যখন একটা ফল গঠন করবে, তখন সেটাকে কিন্তু বলা হবে কি? তখন সেটাকে বলা হবে যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট। উদাহরণ হচ্ছে আনারস, কাঁঠাল ইত্যাদি। তাহলে এইটা ছিল তোমাদের তিনটে ফলের ধারণা, একটা হচ্ছে সরল, গুচ্ছিত এবং যৌগিক ফল। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। একটু মন দিয়ে ভালো করে এই ভিডিওটা ভালো করে দেখবে প্রতিটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে, মাথায় একটুকু কোথাও কোনো ক্লট থাকবে না। বেশ, তাহলে দেখো এরপরেও আমরা আরেকটা কনসেপ্ট পাই। যে কনসেপ্টটা কি বলতো? যে কনসেপ্টটা হলো সরস ও নিরস ফল। দেখো নিরস আর সরস, তাই না? এখানে নিরস মানে নিরসকে ভেঙে আমি কি বলতে পারি? নাই রস। নাই রস, তার মানে যে সমস্ত ফলে আমরা রস পাই না, অর্থাৎ যে সমস্ত ফল রসালো নয়, তাদেরকে বলা হয় নিরস ফল। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে ঢেঁড়স। ঢেঁড়স হতে পারে উদাহরণ, তাই না? তোমরা একটু ভালো করে মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে। যে সমস্ত ফলে কোনো রকমের রস থাকে না, তাদেরকে বলা হবে নিরস ফল। আর সরস, স কথাটার মানে কি? সহিত, তাই না? আর রস, তার মানে রসের সহিত বর্তমান যে ফল, অর্থাৎ যে সমস্ত ফলে রস বর্তমান, অর্থাৎ যে সমস্ত ফল রসালো, তাদেরকে বলা হবে কি?
যে সমস্ত ফল রসালো তাদেরকে বলা হবে সরস ফল। আমরা যখন কোনো একটা আমে যখন আমরা কামড় দিই তখন দেখি দুপাশ বেয়ে রসটা পড়ে, তাই না? তাহলে সেই আমটা কি হবে? সেই আমটা হবে সরস ফল। তাহলে এখানে আমরা আমকে কিন্তু সরস ফল বলতে পারি। তাহলে এটা ছিল সরস এবং নিরস ফলের কনসেপ্ট। বেশ, এখন যে জিনিসটা তোমাদেরকে আমি এখন বলবো সেটা খুব মজাদার একটা জিনিস এবং এটা জেনে রাখা উচিত। এটা অনেকেরই কিন্তু এখন অনেক উঁচু ক্লাসের ছেলেদেরও কিন্তু এই জিনিসটা ক্লিয়ার নয়। আমি তাও তোমাদেরকে একবার এই জিনিসটা বলে দিই যে আচ্ছা, সবজি আর ফল অর্থাৎ ভেজিটেবলস আর ফ্রুট, এই দুটোর মধ্যে পার্থক্য কি গো? একটু ভাবার চিন্তা করো। আমি একটু আগেই বললাম যে সমস্ত আমরা যখনই আমরা ফলের কথাটা বলবো তখনই কিন্তু বীজ এই কনসেপ্টটা আসবে, সিড বা বীজ এই কনসেপ্টটা আসবে। তার মানে ফলের ক্ষেত্রে আমরা সিড বা বীজ পাবো। তার মানে যে সমস্ত জায়গায় আমরা সিড বা বীজ পাবো, তারা কিন্তু মধ্যে বীজ বা সিড পাবো, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বলা হবে ফ্রুট বা ফল। আর ভেজিটেবলসে কিন্তু আমরা কোন রকমের সিড বা বীজ পাবো না। তাহলে এইটা হচ্ছে একদম প্রধান পার্থক্য ভেজিটেবল আর ফ্রুটস এর মধ্যে। তার মানে ভেজিটেবল কোনগুলো হতে পারে? মনে রাখবে, উদ্ভিদের যে সমস্ত অঙ্গকে, ফল বাদ দিয়ে উদ্ভিদের যে সমস্ত অঙ্গ এডেবল কথাটার মানে হচ্ছে যেগুলোকে আমরা খেতে পারি, তারাই হচ্ছে ভেজিটেবল। দেখো, চিন্তা করো, গাজরের কথা চিন্তা করো। গাজর তোমরা পড়েছো উদ্ভিদ অঙ্গের একটা পোর্শনে, যেটা হচ্ছে মূল। গাজর মূল তো, কিন্তু গাজরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গাজরের মধ্যে কি বীজ থাকে না। তার মানে গাজরটা হচ্ছে ভেজিটেবল, ফ্রুট নয়। ওকে, তারপরে ধরো আলু কি? আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড, কিন্তু আমরা সেটাকে খাই, মধ্যে আমরা বীজ পাই না। তাহলে আলু কি হবে? আলু হচ্ছে কিন্তু ভেজিটেবল, ফ্রুট নয়। আমরা লেটুস দেখি তো, লেটুস হচ্ছে পাতা, সেই পাতাটাকে আমরা খেয়ে থাকি, সেই পাতাটা এডেবল কথাটার মানে হচ্ছে যেগুলোকে আমরা ভক্ষণ করতে পারি, খেতে পারি। তাহলে সেই পাতাটা তো এডেবল। তাহলে লেটুস কি? পাতা। কোন রকম বীজ থাকবে না। তাহলে লেটুস হচ্ছে ভেজিটেবল। ওকে, আমরা আপেল খাই, আপেলের মধ্যে বীজ থাকে, অবশ্যই থাকে, তাহলে আপেল হচ্ছে ফ্রুট। আমরা আম খাই, আমের মধ্যে বীজ থাকে, হ্যাঁ থাকে, অবশ্যই ফ্রুট। তাহলে এইভাবে বীজ যেখানে থাকবে সেটা হচ্ছে ফল, যেখানে বীজ থাকবে না সেটা হচ্ছে ভেজিটেবল। এইটাই কিন্তু মেন পার্থক্য। এটা আমাদের মাথায় ভরে একদম গেঁথে নিতে হবে। ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমার ক্লাস। টোটাল ফল জিনিসটা আমি ক্লিয়ার করলাম। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, এবং কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমাকে পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো, কোনো ব্যাপার নেই। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস ফল। এর পরের দিন ক্লাসে আমরা বীজে ঢুকে যাব। বীজের ক্লাসটা আমরা দুটো ভিডিওতে করব, একটা হবে একবীজপত্রী বীজের ক্ষেত্রে, একটা হবে দ্বিবীজপত্রী বীজের ক্ষেত্রে। ওকে, তো চলো, থ্যাংক ইউ।